वो क्या बोल रहे शुभेंदु अधिकारी ने, बांग्लादेशे हिंदुদেরকে বাঁচাতে হবে। আরে ভাই আপনার বাড়ির পাশে সোদপুরের আমাদের তিলোত্তমার বিচার এখনো পেল না কেন? দিন হয়ে গেল এখনো সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট কেন দিতে পারলো না? শুভেন্দু অধিকারীর মুখে একটাও কথা শুনেছেন? ও আমার রাজ্যের হিন্দুকে সুরক্ষা দিতে পারছে না, আমার রাজ্যের হিন্দুকে ইনসাফ দিতে পারছে না, ও বিদেশের হিন্দুকে ইনসাফ দেবে না? শুধুমাত্র ভোটের জন্য চিৎকার করছে। এই তিলোত্তমার সাথে আমি ধর্মীয় রাজনীতি করতে পছন্দ করি না। তার আগে একটা কথা বলি, इंडियन सेकुलर फ्रंट मुसलमानদের দল নয়, হিন্দুদের দল নয়। इंडियन सेकुलर फ्रंट जिसके साथ नाइंसाफी हो रहा है उनका ही दल है, उनके पीछे खड़े होकर आवाज बुलंद करेगा। ये इंडियन सेकुलर फ्रंट है। जो मेरा बात हम जो कहना चाहते हैं, आप अगर देखोगे तो बीजेपी क्या बोल रहे हैं, बीजेपी क्या बोल रहे हैं, और हिंदू को प्रोटेक्ट करेगा। ठीक है, तो कोई एक धर्म को आदमी को आप प्रोटेक्ट करो, कोई दिक्कत नहीं हम लोग का। लेकिन क्या देख रहे हैं आप, अगर देखोगे तो তিলোত্তমা যিনি আছেন তার ধর্মীয় পরিচয় যদি আমরা দেখি কি হবে, সে তার মুসলিম নয়। তাহলে সিবিআইয়ের হাতে মামলা ছিল, 13 তারিখে প্রথমে অ্যারেস্ট হয়, 2 তারিখে সন্দীপ ঘোষ, 13 সেপ্টেম্বর 2 সেপ্টেম্বর অ্যারেস্ট হয় সন্দীপ ঘোষ, 13 সেপ্টেম্বর অ্যারেস্ট হচ্ছে আপনার অভিজিৎ মণ্ডল এবং আবার সন্দীপ ঘোষ, দুজনই অ্যারেস্ট হয়েছেন দ্বিতীয়বার। 90 দিন হয়ে গেল যখন অ্যারেস্ট করেছিল সিবিআই, তখন প্রায় 12টা পয়েন্টস বলে উল্লেখ করেছিল যে এই কারণে এদেরকে অ্যারেস্ট করা হলো। সেখানে একটা বলেছে লার্জার কনস্পিরেন্সি, खतरनाक कोई साजिश है इसमें, ये लोग किए हैं और पुलिस ने किया और बहुत पॉइंट्स दिया था। तो उसके बाद अब सप्लीमेंट्री चार्जशीट देना होते हैं। अभी बीएनएस हो गया, आईपीसी सीआरपीसी को उठा के बीएनएस बीएनएसएस हो गया अभी। तो बीएनएसएस के 187 सेक्शन 187 सब सेक्शन 3 में वहाँ पे सरासर है कोई 10 साल के ऊपर किसी का सजा मिलेगा, ऐसा कोई सेक्शन आ जाएगा तो आएगा तो विदिन 19 डेज उसको सब चार्जशीट देना पड़ेगा। और बिलो 10 साल के नीचे कि ऐसा कोई सेक्शन आ गया तो उसके ऊपर होता है ना, किसी के ऊपर हो जाते हैं। तो अगर 10 साल के नीचे होगा तो 60 डेज के अंदर 60 দিনের মধ্যে তাকে চার্জশিট লাগাতে হবে। আপনি বলুন, এটা যেগুলো করেছে 10 সালের বেশি, লাইফ আর হতে পারে, আরো কিছু হতে পারে, কিন্তু আমরা কি দেখলাম 90 দিন পার হয়ে গেল, সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে কোনো চার্জশিট দিল না। এটা নিয়ে শুভেন্দু অধিকারী বিজেপির কোনো কথা নাই, শুভেন্দু অধিকারী আর বিজেপির এখানে কেন কথা নাই, ওরা এখানে ভোটের ফায়দা নিতে পারবে না, শুধুমাত্র ওরা ধর্ম করে ভোটের ফায়দা নেওয়ার জন্য। আপনি বলুন, এই মাজারে আছেন বিভিন্ন ধর্মের মানুষ আছেন, তাদের বুকে হাত রেখে আমি জিজ্ঞাসা করছি, বলুন আপনি হিন্দু, আপনি মুসলমান, আপনি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, 2014, 15, 16, 17 বার হচ্ছে নোটবন্দির পরে ছোট ছোট যে সমস্ত ব্যবসায়ীরা আছেন তারা এগিয়ে গিয়েছে না পিছিয়ে গিয়েছে? দেখলে দেখা যাবে তারা ক্রমশ পিছিয়ে যাচ্ছে। আর যারা পুঁজিপতি শিল্পপতি, যাদের ওই আদানি আম্বানি মোদি মমতার সাথে যাদের সুসম্পর্ক, তারা ক্রমশ বেড়ে যাচ্ছে। আর পিছিয়ে যাওয়াতে কিন্তু মুসলিমও আছে, দলিত আছে, আদিবাসীও আছে, হিন্দুও আছে। এদের নিয়ে এরা চর্চা করে না, এদেরকে শুধুমাত্র এদেরকে ধর্মীয় কাজে ধর্মীয় উন্মাদনা দিয়ে ভোটটা নেওয়ার চেষ্টা করে। আজকে আমার এই বলার কারণ এটাই, আমি ভাবছিলাম অনেক যে কথা বলবো কি বলবো না, বিজেপির এই নোংরা রাজনীতির বিরুদ্ধে এটা বললে আবার কেমন ভাবে পাবলিক নেবে, যে তিলোত্তমার তাহলে কি নওশাদ সিদ্দিকী ধর্ম দেখতে চাইছে? মোটেও নওশাদ সিদ্দিকী ধর্ম দেখে প্রতিবাদ করে না, প্রোটেস্ট করে না। পুরুলিয়ার অগরপুরে যখন আদিবাসী দলিতদের উপরে তাদের জমি কেড়ে নেওয়ার চক্রান্ত করছিল, তাদেরকে মারধর করেছিল, তখন নওশাদ সিদ্দিকী আইএসএফ কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। ধর্ম দেখে আইএসএফ প্রোটেস্ট করে না,
जैसे हम लोग चला गया था चोपड़ा में, दिनाजपुर का चोपड़ा में, वहाँ पे आदिवासी समाज का 30 के ऊपर करीब 40 परिवार के साथ नाइंसाफी हुआ था। उन लोगों का घर को जला दिया गया था। वहाँ पे हम लोग चले गए थे, लगातार 15 दिन उन लोगों को हम लोग खाना पका के उन लोग के खाने के बंदोबस्त किए थे। ऐसे यही काम करते हैं कि कोई धर्म का हो, कोई जाति का, उसको लेके हम लोग चर्चा नहीं करते। लेकिन अभी क्यों चर्चा कर रहे हैं? अभी चर्चा करने के इसीलिए कर रहे हैं, बंगाल का जो हिंदू मुसलमान एक साथ भाईचारा के साथ रह रहे हैं हम सालों साल भर, लेकिन इसको खत्म करना चाहते हैं बीजेपी और उसको प्रमोट कर रहे हैं टीएमसी वालों ने। बोलते हैं हमको नौशाद सिद्दीकी, जब आप मुसलमान के मुद्दे पे बात उठाते हैं, जब बोलते हो वक्फ प्रॉपर्टी तुम क्यों लेना चाहते हो, इसको आपको उल्टा करना पड़ेगा इस अमेंडमेंट को, तब बोलते हैं नौशाद सिद्दीकी बीजेपी का दलाल। हम जब बोलते हैं पिछड़ा वर्ग हिंदू के बारे में, क्यों एसटी एससी कोटा में दूसरे कम्युनिटी का जॉब मिल रहा है, যখন हम अब जब बोल रहे हैं कि क्यों एसटी एससी जो रिजर्वेशन है जो नौकरी के लिए उस पोस्ट में नॉन एसटी एससी क्यों घुसाया जा रहा है, इसके बारे में जब हम बोल रहे हैं तो बोल रहे हैं कि वो मुसलमान का पार्टी है। এই চর্চা চল रहे, যে বিজেপিকে ভোট দিয়েছে তার বাড়ির ছেলেটাও চাকরি পাচ্ছে না, যে তৃণমূলকে ভোট দিয়েছে তার বাড়ির ছেলেটাও চাকরি পাচ্ছে না। এই চাকরির প্রশ্ন যখন আপনি তুলতে চাইছেন তখন রাম মন্দির বাবরি মসজিদ ইস্যু আপনার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। এই চাকরির প্রশ্ন যখন আপনি তুলতে চাইছেন তখন ইমাম ভাতা পুরোহিত ভাতা আপনার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিচ্ছে। তাই সময় এসেছে, এরা চাইছে বিজেপি তৃণমূল একদম এদের প্ল্যান হচ্ছে হিন্দু মুসলমানকে আলাদা করে রাখবো। যত হিন্দু মুসলমানকে আলাদা করব এরা ঐক্যবদ্ধভাবে একসাথে লড়াইরা করতে পারবে না, অধিকার নিয়ে এরা কথা বলবে না। ঠিক যেভাবে একটা সময় ছিল ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের যোদ্ধারা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ফ্রিডম ফাইটাররা লড়াই করতে নেমেছিল, এনফিল্ড রাইফেলের একটা কি হয়েছিল, ওই কার্তুজে নাকি গরু আর শুকরের চর্বি লাগানো আছে, ফলে আমাদের দাঁতে কেটে ওই এতে দিতে, মুসলমান হলে শুকরের চর্বি আছে, হিন্দু ভাই হলে গরুর চর্বি আছে লাগাবে না, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করবে না। আমাদের মধ্যে গাদ্দাররাই ঢুকিয়ে দিয়েছিল, আমাদের মধ্যে এরকম হয়েছিল। তো এটাও এখন আসছে, হিন্দু মুসলমানকে আলাদা করে রাখতে পারলেই তৃণমূলেরও লাভ বিজেপিরও লাভ। আর আমরা হিন্দু মুসলমান যত আলাদা হব তত আমরা ক্রমশ পিছিয়ে যাব। তার প্রমাণ আমি আপনাদের দিয়ে যাচ্ছি, যদি আপনি খাতায় কলমে মিলিয়ে নেবেন। আপনাদের এখানে উর্দু মিডিয়াম স্কুল আছে? হ্যাঁ, উর্দু মিডিয়াম স্কুল কোথায় আছে? আচ্ছা, হিন্দি মিডিয়াম স্কুল আছে, দুটো স্কুলে চলে যাবেন, ছাত্র সংখ্যা দেখবেন আর টিচারের সংখ্যা দেখবেন। যদি আমি মিথ্যে কথা বলি তাহলে আমি আর এখানে কোনো দিনের জন্য আপনাদের কাছে আসবো না। খোঁজ নিলে দেখা যাবে 100, 150, 200, 300 বাচ্চা উর্দু মিডিয়াম স্কুল বা হিন্দু মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে, দুটো তিনটে টিচার দিয়ে ওর হাত তুলে নিয়েছে। যে ঘন্টা মারছে সেই তালা খুলছে, সেই প্রেজেন্ট করছে, সেই মিড ডে মিলের বাচ্চাদের খাওয়াচ্ছে। দেখুন, উর্দু মিডিয়াম স্কুলে স্বাভাবিকভাবে এই মুসলিম সমাজের ছেলেরা বেশি যাচ্ছে, কোনো প্রতিবাদ নাই, স্কুল মনে হয় বন্ধ হয়ে যাবে। হিন্দি মিডিয়াম স্কুলে একইভাবে মুসলিম নন মুসলিম সবাই যাচ্ছে, কোনো প্রতিবাদ নাই, ক্রমশ স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর আপনাকে আমাকে কি করেছে, ও হিন্দু আর এ মুসলমান এর ভাগ করে দিতে চাইছে। আমি তো বিধানসভার মধ্যে থাকি, অনেক কথা হয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় না বিজেপিকে বলতে দেখলাম কোনো সময়ে যে রাজ্যের হিন্দি মিডিয়াম স্কুলগুলোকে যথেষ্ট শিক্ষক দিতে হবে, ছাত্র শিক্ষক রেশিও মেনটেন করতে হবে, এই চিৎকার করতে দেখলাম না। কিন্তু রামনবমীর দিনে এসে পুরুষোত্তম রাম ঠাকুরের নামে জয়ধ্বনি দিয়ে হিন্দুকে জাগাতে আসে। আরে হিন্দু জাগবে, হিন্দু জেগে আছে, জাগাতে হবে না বিজেপিকে।
হিন্দুরা স্বামী বিবেকানন্দের আদর্শ নিয়ে চলে, তাকে জাগাতে হবে না। কিন্তু যে হিন্দু ভাইরা শিক্ষা পাচ্ছে না তার জন্য চিৎকার এরা করে না। আর তৃণমূল তো মুসলমানকে বাঁচাতে এসেছিল 2011 সালের আগে। মুসলিমরা ভাবলেন প্রচুর ভোট দিয়ে অনেক কিছু হবে। আপনারা বলুন লাভ হয়েছে কি লস হয়েছে? এর মার্কেট এখানে আছে, হাত তুলে একজন বলুন তো আপনার পাড়াতে, আপনার মহল্লাতে এই 2011 সালের পরে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে? একজন হাত তুলে বলুন। আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে অনেকে হাত তুলবেন, আমি তুলে লজ্জিত করব না, লজ্জা দেব না সরকারকে। মদের দোকান পাড়াতে তৃণমূলের আমলে বানিয়ে দিয়েছে। ও তো মুসলমানের উপকার করতে এসেছিল 2011 আগে। এগুলো বলেই দোষ। আর 2014 আগে কে ছিল? 2014 আগে হিন্দুদেরকে বাঁচাতে হবে বলে কি এসেছিল ক্ষমতায়? মোদি। 2014-তে আসলো বিজেপি। যে মোদি সেন্ট্রালে আছে, পশ্চিমবাংলার হিন্দুদের জন্য অন্তত একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাংলাতে করেছে। সেই আগে ছিল রায়গঞ্জে ছিল, ওটা কল্যাণীতে উঠে এসেছে। এমসের মতো হসপিটালও আমাদের পশ্চিমবাংলা হিন্দু ভাইদের জন্যও করেনি। যদি শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যকেন্দ্রে ধর্মীয় পরিচয় হয় না, আমি জাস্ট উদাহরণের জন্য বলছি। এরা শুধুমাত্র আপনার ভোটটা নেবে আর আপনাকে আমাকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেবে। কারণ লড়িয়ে দেবে এই জন্যই তো আপনার এখানে যিনি 2014 সালের আগে ফুটপাতে আলু বিক্রি করতেন, সবজি বিক্রি করতেন, সে ভাইও যদি বিজেপিকে ভোট দিয়ে থাকেন তার উদ্দেশ্যে বলছি, আপনি এখনো ফুটপাতে আলু বিক্রি করছেন, সবজি বিক্রি করছেন। আর আপনাকে বাঁচাবার জন্য অমিত শাহ অনেক চিৎকার করেছিল। অমিত শাহ ছেলে বিসিসিআই কে পার করে এখন আইসিসি টপে বসে গিয়েছে। আর আপনার ছেলে আপনার পরে এখানে ফুটপাতে সবজি বিক্রির ট্রেনিং নিচ্ছে। এ হচ্ছে হিন্দুদের অবস্থা। হিন্দুকে বাঁচাতে এসেছিল। আর 2011 সালের আগে মমতা ব্যানার্জি কোথায় এসেছিল? আপনার এখানে একজন দর্জির কাটিং মাস্টারকে বলেছে, ভাই তোকে বিপদ থেকে উদ্ধার করব। দর্জি মিস ভাবলেন এবার বাঁচাবে দিদিমণি আমাকে, ভোট দিল যে এবার ভোটটা দিয়ে আমাকে হয়তো বাঁচাবে দিদি তো কোথায় গেছে আমি বলতে পারবো না। তিনি নাকি মাইনে নেন না, কিন্তু দিদি কোথায় গেছে না খুঁজে পেল। দিদির ভাইপো এমন জায়গায় পৌঁছে গিয়েছে, চোখের চিকিৎসার জন্য আমেরিকাতে চলে যাচ্ছে, এত তার অর্থ হয়ে গিয়েছে। কিন্তু আপনার বলুন তো, যে দর্জি ভাই সুতো দিতে দিতে চোখ নষ্ট হয়ে গেল, তার চোখের ট্রিটমেন্টের জন্য বাংলায় আর ভালো জায়গা পাওয়া গেল না, তার চোখ নষ্ট হয়ে গেল, তার ছেলে আবার চোখ নষ্ট করার জন্য বাবার চেয়ারে বসলো, আর দিদির ভাইপো আমেরিকাতে গিয়ে চোখের ট্রিটমেন্ট করলো। তাহলে ডেভেলপ কাদের হচ্ছে? কারা এগিয়ে যাচ্ছে? অমিত শাহর ছেলে এগোচ্ছে আর দিদির ভাইপো এগোচ্ছে। আপনার পাড়ার রাম কাকুর ছেলেরা উন্নতি হচ্ছে না, রহিম চাচার ছেলেরা উন্নতি হচ্ছে না। আমাদের লড়াইটা হচ্ছে শ্রমজীবী মানুষের জন্য। শ্রমজীবী খেটে খাওয়া মানুষকে আমরা সমাজের সর্বোচ্চ স্তরে তুলে নিয়ে যাব, এই লড়াই আমাদের। এবার এই লড়াই আইএসএফের নাসির ভাই, নওশাদ সিদ্দিকী এই গুটি কয়েক ডাক্তার মিলে সম্পূর্ণ করতে পারবে না, বা এই মন্দিরের যিনি পূজারী আছেন তিনার দ্বারাও সম্ভব নয়, মসজিদের ইমামের দ্বারাও সম্ভব নয়। এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে গেলে কি করতে হবে? সর্বপ্রথম যে জায়গায় ওরা আমাদের আঘাত করছে সেই জায়গাকে আমাদের প্রোটেক্ট করতে হবে। সেটা কি? আমাদের কমিউনাল হারমোনিকে ওরা নষ্ট করতে চাইছে, আমাদের সম্প্রীতি, আমাদের ঐক্য, আমরা একসাথে দীর্ঘদিন ধরে বসবাস করছি হিন্দু মুসলিম নির্বিশেষে, এটাকে ওরা ভাগ করতে চাইছে। এটা ভাগ করলে ওরা সাকসেস হবে। আর আমরা যদি এটাকে ধরে রাখতে পারি, এক মঞ্চ থেকে রাম রহিম আওয়াজ তুলবে যে আমার উর্দু মিডিয়ামের টিচার চাই, আমার হিন্দি মিডিয়ামের টিচার চাই, আমার বাংলা মিডিয়ামের টিচার চাই, সরকার তখন টিচার দিতে বাধ্য হবে। সমস্যা হচ্ছে কোথায়? রামের জায়গা থেকে চিৎকার করছে শিক্ষক চাই, রহিম আলাদা জায়গায় দাঁড়িয়ে চিৎকার করছে শিক্ষক চাই। দুজনের চিৎকার ও গুটি কয়েক মানুষকে নিয়ে করছে, তো এই গুটি কয়েক মানুষকে নিয়ে করছে, আলাদাভাবে চিৎকার হচ্ছে, দুজনেই ন্যায়ের কথা বলছে, কিন্তু আলাদা জায়গা থেকে বলছে। সরকার মুচকে মুচকে হাসছে। সরকার দেখছে দুজন এক জায়গায় হবে না, এক জায়গায় হলেই তো বিপ্লব। দুজন যখন এক জায়গায় হয়ে যাবে
তখন তো বিপ্লব হয়ে যাবে। দুজন এক জায়গায় ছিল বলে ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়িয়েছিল, দুজন এক জায়গায় ছিল বলে যে সংবিধান আমরা পেয়েছি সেই সংবিধানের ক্ষমতা জোরে আমি এখন চিৎকার করতে পারছি। তো দুজনকে ক্রমশ আলাদা করছে। তাই আমাদের সর্বপ্রথম কাজ কি করতে হবে, দুটো কমিউনিটির মধ্যে যারা বিবাদ লাগানোর চেষ্টা করছে, সেই হিন্দু কমিউনিটি থেকে হোক আর মুসলিম কমিউনিটি থেকে হোক না কেন, তাদেরকে চিহ্নিত করে সমাজ থেকে তাদের সমাজচ্যুত করতে হবে, তাদের সমাজে জায়গা দিলে হবে না। তাদের বলতে হবে তোর বিজেপি ভালো লাগে বিজেপি 100 বার কর, তোর তৃণমূল ভালো লাগে তৃণমূল 100 বার কর, তোর আইএসএফকে ঘৃণা লাগে মাইক লাগিয়ে আইএসএফের বিরুদ্ধে বল, কিন্তু দিনের শেষে আমরা প্রতিবেশী, এই সম্পর্কটা আমরা নষ্ট হতে দেব না। এটা মাথায় রাখতে হবে। এই কমিউনাল হারমোনিকে আমাদের তুলতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে কিন্তু আমরা এদের বিরুদ্ধে লড়তে পারবো, আমরা অধিকার পাবো। আর না এদের যত এরা ভাগ করতে পারবে তত এদের লাভ। আর এরা চাই আপনাকে ভাগ করবে, এরা আপনাকে ভাগ করতে চায়, যেমন হোক প্রকারে এরা আপনাকে ভাগ করবে। এখন ভাগ করার একটা এসেছে কি ওয়াকফ। তো ওয়াকফ নিয়ে তৃণমূলের অনেক বড় বড় নেতারা অনেক বক্তব্য দিচ্ছে, অনেক ভাষণ দিচ্ছে। বিধানসভায় 2 দিন ওয়াকফ নিয়ে আলোচনা হয়েছে। যে বড় বড় নেতারা বাইরে এত ভাষণ দিচ্ছে, ওই 2 নেতাকে বিধানসভার মধ্যে একবারও বলতে দেখলাম না তৃণমূলের। বুঝতে পেরেছে? বিজেপি যে একটা মিথ্যাচার করছে, ওয়াকফ বোর্ড নাকি যেখানে বোর্ড লাগিয়ে দেবে সেটাই ওয়াকফের হয়ে যাবে। এখানে নাকি ওয়াকফ বোর্ড লাগিয়ে দিলে ওয়াকফের হয়ে যাবে, ওই মন্দিরের সামনে নাকি বোর্ড লাগিয়ে দিলে ওয়াকফ হয়ে যাবে, এই ভাইয়ের দোকানে ওয়াকফ তার বোর্ড লাগালে নাকি ওয়াকফ হয়ে যাবে। এই ধরনের মিথ্যাচার করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কেউ যদি আমার সাথে ডিবেটে বসতে চায়, ও ক্যামেরা থাকবে, সে আর আমি থাকবো, লাইভ হবে। আমি ওয়াকফের জন্য ডিবেট পশ্চিমবাংলা থেকে আমি একাই যথেষ্ট করে নেব। কিন্তু আপনাদের তারপরে বলছি, কবে ডিবেটে কে বসবে জানার দরকার নেই, আমি আশা করছি কেউ বসবে না। ওয়াকফের এই ধরনের কোনো আইন নাই যে নিজে গিয়ে বলবে এটা ওয়াকফ। আইনই নাই, তার যাওয়ার রাইট নাই, অধিকার নাই, সে যে বলবে এটা আমার ওয়াকফ। তারপরে কতটা মিথ্যাচার করা হচ্ছে, মাইক লাগিয়ে চিৎকার চেঁচামেচি আমরা সবাই করছি, ওয়াকফের বিল ওই অ্যামেন্ডমেন্ট সংশোধনী প্রত্যাহার করতে হবে, সঠিক বার্তাটা কিন্তু আমরা দিচ্ছি না। স্বাভাবিকভাবে যদি ওই ধরনের হয়, বোর্ড লাগালে জায়গা ওয়াকফ হয়ে যাবে, আমার হিন্দু ভাইরা তো ভয় পাবেই। আর এই ভয় খাওয়ানো তো বিজেপির কাজ, ভয় খাওয়াতে পারলি তো বিজেপির লাভ। আর তৃণমূলেও মচকে মচকে হাসছে, যত হিন্দু মুসলমান হবে তত বিজেপির তৃণমূলের লাভ হবে। দল আলাদা হতে পারে, ভাঁড় কিন্তু এক জায়গায়, কাউন্টার আলাদা। এখানে একটা কাউন্টার, তো ওই মাথায় একটা কাউন্টার, মালিক এক, নাগপুর RSS। তো আপনাদের বলবো, এই ধরনের যারা অপবাদ দিচ্ছে সম্পূর্ণ মিথ্যাচার, যে ওয়াকফ বোর্ড নাকি যেখানে লাগাবে সেটা হয়ে যাবে, এই ধরনের কোনো অপশন নাই।